বিদেশের বাড়িতে কিভাবে একা হাতে 50 জন মানুষের জন্য রান্নার আয়োজন করেছি এ নিয়েই থাকবে আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। যেদিন প্রোগ্রাম ছিল তার আগের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই সবগুলো মাংস ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে এক বল পেঁয়াজ কেটে নিয়েছি, তবে আরও পেঁয়াজ কাটতে হবে, আপাতত এতটুকুই কেটে নিয়েছি। মুরগির মাংস 40 LB একসাথে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার কারণে সেটা আটকে গিয়েছিল। পরে ফ্রিজ বন্ধ করে মাংসটা বের করে এখন পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ সন্ধ্যা থেকে রান্না বান্না শুরু করে দিব। আদা রসুনটাও বের করে নিয়েছি, কারণ মাংস মুরগি এগুলি তো রান্না করবে, এর সাথে আদা রসুন তো লাগবে। আর এদিকে দুপুরে খাওয়ার জন্য আমাদের জন্য রান্না করে নিচ্ছি ডাল, এর সাথে রান্না করছি মুরগির বুকের মাংস দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করে নিব, তাহলে আর আমাদের দুপুরে খাবার নিয়ে টেনশন করতে হবে না। তারপর বিকাল থেকে প্রোগ্রামের রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে প্রথমে বিসমিল্লাহ বলে খাসির মাংস বসিয়ে দিয়েছি, কারণ কিছু ফ্রেন্ড আছে যারা গরুর মাংস খাবে না, ওদের জন্য খাসির মাংসটা রান্না করছি। তো যে সাধারণ মশলাগুলো যেমন জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, আদা বাটা, লবণ আর গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। আর এখানে আছে বাদাম, টক দই, কাঁচামরিচ, জয়ফল, জয়িত্রী সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। এখন এগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু গোলমরিচটা গুঁড়ো করে দিয়ে নিই, কারণ গোলমরিচের গুঁড়ো আছে, এই কারণে আর ওটাকে ব্লেন্ড করে নিয়ে কিছু গোলমরিচও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি যখন এইভাবে মাংস মেখে বসে তখন কী করি, প্রথমে মাংসটা দিয়ে তুলে রাখতে লাগিয়ে দিই, তাহলে দেখা যায় নিচে দিয়ে মাংসগুলো হতে থাকে আর উপর দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে নিই। তো এখানে সেইভাবে মাংসটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, যার কারণে নিচের মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। আপনারা হয়তো দেখেছেন আমি রেস্টুরেন্ট দুটো থেকে খাসি করে নিচ্ছি, এর আগে কখনো রেস্টুরেন্ট দুটো থেকে খাসি খাওয়া হয়নি। তো বলতে পারতেছি এদের টেস্টটা কেমন হবে, যতটা সম্ভব ভালোভাবে রান্না করা যায় সেভাবে রান্না করে নিচ্ছি, কারণ এদেশের খাসিগুলো বেশিরভাগই ভালো হয়, যার ফলে খাওয়া যায় না। বিসমিল্লাহ বলে রান্নাটা করতেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। সবগুলো তো মশলা দিলাম, কিন্তু রান্নার মূল মশলাটাই দেওয়া হলো না, মানে প্রথমে যে পেঁয়াজটা দিব সেটা দিতে আমি একেবারেই ভুলে গিয়েছি। তাই এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরই মাঝে পাশের চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। এই পানিগুলো যখনই ফুটে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি কলিজাগুলো। আর আজকে কিন্তু আমি কলিজা ভুনাও করে নিব, এই কারণে কলিজাগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এগুলিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে রান্নার জন্য রেডি করে নিব। দেখুন এরই মাঝে খাসির মাংসটা থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আর আমি কিন্তু এর মধ্যে একটি টমেটোও কেটে দিয়েছি, যার ফলে কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে। এখন এগুলিকে কষিয়ে শুকিয়ে নিতে হবে, তারপর অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর সবগুলো রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি না। এর পাশের চুলায় দেখেছেন তো প্রথমে কলিজাটা সিদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু কলিজা ভুনাটাও করে নিয়েছি, তবে সম্পূর্ণ রান্না করে নিয়ে শুধুমাত্র মশলাটা কষিয়ে এর মধ্যে ঘিলা কলিজাগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে মানে ঝোলটা একেবারে শুকনো শুকনো করে রেখে দিব। কালকের দিনে মানে যেদিন প্রোগ্রাম সেদিন গিয়ে এটাকে ভালোভাবে আরেকটু পানি দিয়ে রান্না করে নিব। আর এদিকে দেখুন খাসির মাংসটা হয়ে গেছে, এখন আর রান্না করব না, কালকে আবারও এটাকে আরেকটু জাল দিয়ে নরম করে নিব। মানে এখন 70 to 80% সবগুলো রান্না করে রাখবো, কালকে শুধু এর ফিনিশিংটা দিব। খাসি আর কলিজা রান্না করার পর এখন রান্না করে নিব গরুর মাংস। সিঙ্কের উপরে বলটা রাখা যাচ্ছে না, এই কারণে পাশে রেখে পানি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় 15 থেকে 17 কেজির মতো মাংস আছে। এই মাংসগুলো আজকে রান্না করবো একটু পরে, তাই প্রথমে এখন ধুয়ে নিচ্ছি।
তো এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর 2-3 পাশ দিয়ে একটু একটু করে লবণ দিয়ে দিয়েছি আর উপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। মাংসটা একটু মানে গরম হয়ে একটু ছোট হয়ে আসুক, তারপরে সবগুলো মশলা দিব, কারণ এখন মশলাগুলো দিলে শুধু দেওয়া হবে, এগুলি চারপাশ দিয়ে পড়ে যাবে, কোনোভাবেই নাড়ানো সম্ভব না। দেখা যাক এভাবে কোনো উপায় বের করতে পারি কিনা, তাহলে হয়তো আপনাদেরও কাজে লাগবে। যদি আপনাদের পাতিলটি ছোট হয়ে থাকে মাংসর পরিমাণ থেকে, তাহলে আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারাও কিন্তু করতে পারেন। আশা করি আমি যেভাবে করছি সেভাবে রান্নাটা কমপ্লিট হবে আর মজাও হবে। আচ্ছা, এখানে দেখে আপনাদের মনে হচ্ছে কত কেজি মাংস একটু বলুন তো আনুমানিক? আমার না ঠিক আইডিয়া নেই কত কেজি হতে পারে, আমার কাছে মনে হচ্ছে 17 কেজি বা এর কাছাকাছি হতে পারে। তো আপনাদের কাছে কি মনে হয়, নাকি এর থেকেও বেশি হবে? একটু আমাকে কমেন্টসে জানাবেন তো। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে তেলও দিয়ে দিয়েছি, তেল, লবণ আর শুধু উপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে রেখেছি। দেখা যাক তারপর কি হয়, এরপরে দেখাচ্ছি আপনাদের প্রসেসগুলো, আমি কিভাবে রান্নাটি পুরোটা কমপ্লিট করছি। আপনাদেরকে যে বলেছি একসাথে সবগুলো মাংস রান্না করব, কিন্তু পাতিলটা হচ্ছে কি চুলা থেকে অনেকটাই বড়, যার কারণে পাতিলের তলানিতে হিট ভালোভাবে আসতেছে না। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পুরো মাংসতে ভাপ আসেনি, যার কারণে বাধ্য হয়ে আমি কিছু মাংস এখানে ট্রান্সফার করে নিয়েছি। কারণ এতজন মানুষের জন্য রান্না বান্না আর রিস্কটা নিতে চাচ্ছি না আর কি, এই হচ্ছে কথা। কারণ তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, মশলাগুলোও ঢুকবে না, তখন কি না কি একটা অবস্থা হবে বলুন। প্রায় 50 জন মানুষের জন্য রান্না বান্না করছি, এজন্যই মাংসটা সরিয়ে নিয়েছি। তবে যদি চুলার হিটটা ঠিকভাবে পেতো, মানে পাতিলের তলানি আর চুলার হিট যদি ঠিক মতো হতো, তাহলে কিন্তু এত সমস্যাটা হতো না, অল্পতে তাপ এসে যেত, তাহলে সবগুলো মশলা যখন মাংসটা কমিয়ে আসতো তখন দেওয়া যেত। আর এখন দেখুন এই পাতিলে অলরেডি অনেক হিট চলে এসেছে, কিন্তু এই পাতিলে এখনো কোনোভাবেই হিট আসতেছে না। মানে এক পাশ দিয়ে দেখুন, এই পাশ দিয়ে বলক আসছে, কিন্তু এই পাশ দিয়ে কোনো বলক আসছে না, কারণ পাতিলের নিচের তলানিটা অনেকটাই বড় চুলা থেকে। আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আর পাতিলের তলানিটা হয়তো বুঝতেই পারছেন কতটা বড়, এই যে অর্ধেকের বেশি কিন্তু ফাঁকা থাকে, যার কারণে এখন মাংসগুলো ট্রান্সফার করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন এগুলিকে একটু মিশিয়ে তারপর কষিয়ে নিয়ে যদি কমে যায়, তাহলে এই পাতিলের মাংসগুলো এই পাতিলে দিয়ে দিব, দিয়ে তারপর ফাইনাল ফিনিশিং দিব আর কি, দুটোটা একসাথে মিক্সড করে, যার ফলে আশা করি টেস্টটা ঠিক থাকবে। এখন দেখি মাংসটা কতটা কমে আসে, এটা হচ্ছে কথা। যদি বেশি না কমে তাহলে এতগুলো মাংস তো এখানে দেওয়া সম্ভব না, তাহলে হয়তো 2 পাতিলে আলাদা আলাদা রেখে দিব, যার ভাগ্যে যেটা পড়বে, মানে যেটা টেস্ট যেমন হবে সে সেটাই খেতে হবে। মাংসটা রান্না শেষ করে এদিকে রোস্টের জন্য মুরগির মাংসগুলোও ভেজে নিচ্ছি। তবে সবগুলো মাংস ছুটে নিয়ে এখনো পর্যন্ত যেগুলি ছুটে গিয়েছে সেগুলিকে আগে আগে ভেজে নিচ্ছে। বুঝতেই পারছেন 50 পিস চিকেন ভাজাও কিন্তু মুখের কথা না। আর আরো 50 পিস মানে লেগ পিস দিয়ে আমি বানাবো হচ্ছে তান্দুরি চিকেন, আর উপরের যে অংশটি থাকে সেটা দিয়ে বানাবো চিকেন রোস্ট। এর জন্য রোস্টের মাংসগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি দুধ, আর এই দুধগুলো জাল দিয়ে নিব পায়েস বানানোর জন্য। আর এদিকে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুর মাংসটা যে দেখতে পেয়েছেন, সেই মাংসটা রান্না করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে এবার আমাকে, কারণ মাংসটা থেকে এত পরিমাণ পানি বের হয়েছে, এর মধ্যে কোনো পানি দিতে হয়নি, তারপরও মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে। আর যে 2 পাতিলায় রান্না করেছি সেভাবে রেখে দিতে হয়েছে, কারণ মাংসের পরিমাণটি তেমন একটি কমে যায়নি, যার কারণে যদি ছোট পাতিলাটা দিতে যেতাম তাহলে অনেকটাই বেশি হয়ে যেত, মানে পাতিল থেকে পড়ে যেত। তাই আর 2 পাতিলাই রাখলাম, 1 পাতিলে করে নিনি। এদিক দিয়ে হচ্ছে তান্দুরি চিকেন যে বানাবো সেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব সারা রাত। আর এখন বাজে রাত 1:30, আমি এদিক দিয়ে রান্না করছি আর আপু ভাইয়ারা মিলে ঘরটা সাজিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটি এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তাহলে ভিডিওটি এ পর্যন্তই রাখি। পরের দিন কি করেছি সেটা নিয়ে থাকবে আরও একটি ব্লগ, সেই ব্লগ দেখতে হলে চোখ রাখতে পারেন আমার এই পেজে। আজ তাহলে ভিডিওটি এখানেই রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ